না তারা ইঞ্জিনিয়ার, না তারা ডক্টর, না তারা MBA, শুধু যেতে ডিফারেন্স হয়ে যাচ্ছে মানুষ। বিজনেসটা এতটাই সিম্পল। আমি তো মাঝে মধ্যে গল্প বলি সিম্পল এতটাই, আর আমরা কিভাবে কমপ্লিকেট করি। তো এটা কি চলবে? চলে না গো, আমার সময় কেন এই সময় কেন? তো বিজনেসটা কতটা সিম্পল দেখুন, আমি গল্প দিয়ে বোঝাই। তো এক গ্রামের পাশে পাহাড়, এক গ্রাম থেকে অন্য গ্রামে পাহাড়ের রাস্তা পেয়ে যেতে হয়, কিন্তু পাহাড়ের উপর দিয়ে কোনো রাস্তা নেই। তো গভর্নমেন্ট টেন্ডার দিয়েছে, চলে এসছে একটা বড় কোম্পানি, এরকম বড় কোম্পানি, ক্যামেরা নিয়ে, ড্রোন নিয়ে, মেশিন নিয়ে, এই নিয়ে সেই নিয়ে, দুনিয়ার যাবতীয় জিনিস নিয়ে গ্রামের পাশে দাঁড়িয়েছে। বলছে এটার উপরে রাস্তা বানাতে হবে না? সবাই আলোচনা করছে, কাগজে লিখছে, কি লিখছে, টানা লিখে 1 দিন 2 দিন 4 দিন 5 দিন পর একটা ব্লু প্রিন্ট বানিয়েছে যে এইটা এরকম করে রাস্তা এদিক দিয়ে যাবে। দুনিয়ার মেশিন নিয়ে 20-25 জন লোক নিয়ে বানিয়েছে। তো পঞ্চম দিনে ভিড় জমে গেছে। তো একটা ছেলে চা বানাচ্ছিল, বাচ্চা ছেলে, কিভাবে কমপ্লিকেট করা জিনিস আর কেন তার বিজনেসটা সিম্পল হয়ে যায়। চা বানাচ্ছে, এসে ওই লোকগুলো, দাদা চা খাবেন? বলছে হ্যাঁ খাওয়া চা। 8-10 কাপ 15 কাপ চা নিয়ে এসছে। চা খাওয়াতে খাওয়াতে এক ইঞ্জিনিয়ারকে জিজ্ঞেস করছে, আরে কি করছেন আপনারা? বলছে আমরা এই পাহাড়ের উপর দিয়ে এই গ্রাম থেকে ওই গ্রামের উপর একটা রাস্তা বানাচ্ছি। বলছে রাস্তা বানানোর জন্য এত কিছু রাস্তা বানানোর জন্য? আচ্ছা ইঞ্জিনিয়ার যে 3-4 দিন 5 দিন ধরে এত কষ্ট করে কাজ করছে, ওর কোশ্চেন মানে কি বলছিস এই রাস্তা বানানোর জন্য এত কিছু? আমাদের গ্রামে তো গাধা রাস্তা বানায়। বলছে গাধা রাস্তা বানায়? কি করে গাধা রাস্তা বানায়? বলছে খুব সিম্পল, একটা গাধাকে আমরা নিয়ে আসি, তার পিঠে একটা চুনের বস্তা লাগাই, চুনের বস্তাটা নিচ থেকে ফুটো করে দিই, আর গাধাকে বলি তুমি এই পাহাড় থেকে ওই পাহাড়ে চলে যাও। আর যেখান দিয়ে গাধা যায় ওখানে একটা সাদা দাগ হয়ে যায়, আমরা ওখান দিয়ে রাস্তা বানিয়ে দিই। এত সিম্পল। ইঞ্জিনিয়াররা মুখে দিয়ে তাকিয়ে আছে। বলছি এটা কি হলো? এটাই নিয়ম, আপনার এত মেশিন পত্র প্রয়োজনই নেই। একটা গাধা এখন চুনের ডাব্বা দিন, ফুটো করে দিন, ওকে বলে দিন এখান থেকে যেখান থেকে চুনে দাগ পড়বে সেখানে রাস্তা বানিয়ে যাবে। ইঞ্জিনিয়ার, আর যেখানে গাধা নেই সেখানে কি হবে? সেখানে আপনাদের মধ্যে ইঞ্জিনিয়াররাই বানায়। বিজনেসটাকে আমরা মিলে কমপ্লিকেট করে রেখেছি। বিজনেসটা খুব সিম্পল। আমি যাব, আমি মানুষের সঙ্গে দেখা করবো, কিছুটা শিখবো, তাকে জানাবো, সে না বলবে থ্যাংক ইউ সো মাচ, আগে চলবো, রাইট? আবার কিন্তু আমার স্বপ্ন থেকে বলে 3 জন বললো স্বপ্ন কি, 3 জন বললো না, আমার স্বপ্ন বললো ও থাক, স্বপ্ন তো আছে সবারই থাকে, আমার আর থেকে কি হবে, ছাড়া হারা। 3 জন থেকে 4 জন বলবে, আমি বলে দিচ্ছি যে আপনার দ্বারা হবে না। তুইও ফেসে গেছিস, তোকে তো স্মার্ট জানতাম, তুই তেল সামান, বাস গল্প শেষ। আর ঠিকই বলেছো, আমার দ্বারা হবে। আমি প্রচুর লোককে, আমি যা আজকে বলবো আপনাকে, আগামী কতক্ষণ 8 ঘন্টা আমাকে টাইম দেওয়া হয়েছে, আমি 20 বছরে যা শিখেছি মোদিকের থেকে, যা মানুষকে দেখেছি সেটা বলবো। আমি কোনো বানিয়ে গল্প বলছি, আর গল্পের ছলনায় করতে পারি, কিন্তু আমি যা বলবো যেটা আমি দেখে এসেছি। বিশ্বাসই নেই অনেকের মোদিকের উপর যে মোদিকে জীবন চেঞ্জ করতে পারে, আছে অনেকের বিশ্বাস যারা স্টেজে। থ্যাংক ইউ সো মাচ যারা পাওয়ার অফ 4 করেছেন। একটু দাঁড়াবেন, পাওয়ার অফ 4 কেন আমি থ্যাংক ইউ তাদেরকে বলছি। একটু পাওয়ার অফ 4 যারা প্রথম মাইক করেছেন, একবার উঠে দাঁড়ান। আপনাদেরকে আমি থ্যাংক ইউ একটাই কারণে বলছি, দেখুন এই জন্য আমি থ্যাংক ইউ প্রত্যেককে বলছি, আমি মন থেকে বলছি থ্যাংক ইউ আপনাদের জন্য। বিকজ আমার বস বলতো এককালে যে পয়সা ইনকাম করা সহজ, কিন্তু আমি ইনকাম করতে পারি সেটা ভাবাটা খুব কঠিন। এই লোকগুলো যারা পাওয়ার অফ 4 করেছেন তারা যেটা বিশ্বাস করতে পেরেছেন যে মোদিকের থেকে আমি ইনকাম করতে পারি, তাই জন্য থ্যাংক ইউ বললাম এবং অশেষ ধন্যবাদ আপনাকে। তাহলে এটা বিশ্বাস করা খুব কঠিন যে আমি ইনকাম করতে পারি। এখানে যদি কাউকে বলি আমি আপনার বাড়িতে পরের বছর মোদিকের থেকে একটা গাড়ি আসবে, বড় গাড়ি আসবে, 90% লোক আমার মুখে দিয়ে তাকিয়ে দেবে, কি বলছে লোকটা, কোথা থেকে যাবে, তাও আমার বাড়িতে নাকি গাড়ি আসবে। আর আমি যদি বলি আপনার বাড়িতে পরের বছর একটা ভালো সাইকেল আসবে, বলে হ্যাঁ আমার লেভেল এসছে, আমার ক্যাচ করছে, ফিউজ ধরে নি। তাহলে যদি 1 লাখ 1 লাখ বলে দিই অনেকের ফিউজ হয়ে যাবে, কি বলছে লোক।
আরে প্রথম তো ওখানে বিশ্বাস করতে হবে যে মোদিকে দিতে পারে, আমি পারি কি না পারি পরে কথা, রাইট না? মোদিকে দিতে পারে এটা বিশ্বাস করতে হবে। আর বিয়ে করার দিন থেকে যদি ভাবি এ তো আমায় জ্বালিয়ে ছাড়বে, কোনদিন বিয়ে ভালো হবে? সত্যি কথা বলছি, আপনারা বলুন না, বিয়ে করার দিন বিয়ের তিনটে বসে ভাবছি একে বিয়ে করছি ঠিকই, কিন্তু আমার জান বিয়ে করে রেখেছে, এ আমাকে টিকতে দেবে না কোনোদিন বিয়ে, তার পরের দিন থেকে শুরু হবে। কিন্তু আমি যদি প্রথম দিন থেকে বিশ্বাস করি যাকে আমি বিয়ে করছি, আশা করি আমাদের সংসারটা ভীষণ ভালো হবে, থিঙ্কিং চেঞ্জ হয়ে যাবে, রাইট না? ইয়েস। তো আগে যাই এবং ট্রাস্ট। মোদিকে অনেকে এভাবে ট্রাস্ট করে, এ বাবা কত কোন দিকে ট্রাস্ট কতটা জরুরি দেখুন। এবার আপনাদের একটা গল্প সংগ্রহ করি। একটা লোক একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং একটা দড়ি লাগিয়ে তার উপর থেকে হেঁটে হেঁটে একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং যেত, এটাই ও সারাদিন করতো। সামনে আপনাদের মতন অডিয়েন্স বসে আছে 200-300 জন। এবার আপনাদেরকেও প্রশ্ন করবো, 200-300 জন অডিয়েন্স বসে আছে, ওর কাজ হচ্ছে এক বিল্ডিং থেকে খালি একটা লাঠি নিয়ে একটা দড়ির উপর দিয়ে ওই বিল্ডিং এ চলে যাওয়া। তো একদিন এরকম একজন একদিন হচ্ছে ওর প্রোগ্রাম, সামনে এরকম আপনাদের মতন মানুষ বসে আছে, সবাই হাততালি দিচ্ছে, দারুণ ফাটাফাটি। ভদ্রলোক আস্তে আস্তে দড়ির উপর দিয়ে আসছে, সবাই নিচ থেকে হাততালি দিচ্ছে, দারুণ নতুন জিনিস, যা দেখলাম এটা কেউ কোনোদিন করতে পারে না। সেই ভদ্রলোক অর্ডার দিয়ে গিয়ে বলছে আরেকবার যাবো, অডিয়েন্স বলছে অবশ্যই আপনি পারবেন, বলছে পারবো পাক্কা, 100% পারবেন আপনি, আমাদের অগাধ বিশ্বাস আপনার উপর যে আপনি এই দড়িটা দিয়ে আবার ওপারে চলে যেতে পারবেন। বলছে 100% বিশ্বাস, বলছে আপনাদের পুরো বিশ্বাস আপনার উপর। বলছে তার একজনের ছেলে মেয়েকে আমার কাঁধে বসিয়ে দাও, কোনো একটা ছেলে বা মেয়েকে, আপনার যখন এত বিশ্বাস আমার উপর, তাহলে আপনার ছেলেকে আমার কাঁধে বসিয়ে দিন। বলছে না সেটা হবে, আপনার উপর বিশ্বাস আছে কিন্তু পুরোপুরি যতক্ষণ ধরে আপনি একলা খেলছেন মোদিকে ঠিক আছে, আমাকে টানবেন না, কারণ আমার মোদিকের উপর বিশ্বাস নেই। আমার বাচ্চা আপনার কাঁধে ছাড়বো না, তারা জীবনে মোদিকের থেকে পয়সা ইনকাম করতে পারবে না। আর ইদার পুরোপুরি মোদিকারকে ছাড়ুন, তাহলে এক ফোঁটা ছাড়বে না। যদি ছাড়তে হয় ফুল প্লেজে মোদিকারে যেভাবে বিজনেস করা সেভাবে করতে হবে, সেটা কিভাবে করতে হবে আমি আসবো। কেউ আর বাচ্চা এর কাঁধে বসাবে না। কিন্তু আমি অনেককে বলি পুরোপুরি ভাবে মোদিকারে ঝাঁপাচ্ছেন না কেন, বলছে ঝাঁপিয়ে আছি তো স্যার, শুধু পাওয়ার ফোরটাই হচ্ছে না, ঝাঁপিয়ে পুরো আছি আমি, শুধু টাকা আসছে না, ঝাঁপিয়ে পুরো আছি আমি। কি ঝাঁপাচ্ছিস ভাই? 900 টাকার চেক যদি না আসে কি ঝাঁপাচ্ছ? আরে নিজের লাইফ তো, স্টেজে উঠে সবাই সব কথা বলতে পারে, লিডাররা অনেক কথা বলতে পারে, ম্যানেজমেন্ট অনেক কথা বলতে পারে, লাইফটা তো নিজের, স্বপ্নটা তো নিজের, তার জন্য ঝাঁপাবো না? আচ্ছা এবার ঝাঁপালে এবার কি প্রবলেম? একটা গল্প বলি, গল্প তো আমি বলি। এবার আপনাদের জন্য যারা পুরোপুরি এখনো ঝাঁপাননি তাদের জন্য, আপনাদের জন্য, আপনারা তো ঝাঁপিয়ে পড়েছেন, বাইরে যারা আছে তাদের জন্য বলছি। ওরা যেন রেগে গিয়ে আমাকে বললো কি বলছেন আমি ঝাঁপাইনি, না ঝাঁপালে 2 ঘন্টা ধরে বসে আছি সমাধে, বলা যায় না, বিশ্বাস নেই। এই জন্য বলতে হয় যে বাইরের লোকের, আপনারা না, বাড়িও ফিরতে হবে আমাকে। ঝাঁপানো কাকে বলে আর ঝাঁপালে এবার কি হবে আমাদের জীবনে বলি। এক নদীর পাশে একটা গাছ ছিল, বড় গাছ, নদীর পাশে বড় গাছ, একটা ছেলে বাঁদর একটা মেয়ে বাঁদর ওখানে প্রায় 8-10 বছর ধরে থাকে। একদিন রাত্রিবেলা হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট উপর থেকে, বলছে আজকে রাত্রি 3টের সময় যে জলে ঝাঁপ দেবে সে বাঁদর থেকে একটা সুন্দর পুরীতে পরিণত হবে। আর যেই শুনেছে মেয়ে বাঁদরটা পুরীতে পরিণত হবে, আচ্ছা পুরী মানে বিউটি, সুন্দর লাগবে, আমি ঝাঁপাবো, আমি ঝাঁপাবো। ছেলে বাঁদর আমার মতন ভুলভাল কথা, ঝাঁপিয়ে কি হবে? যে হয় নাকি তোর বিশ্বাস হচ্ছে? তো মেয়ে বলছে পড়ি, ও আর ছাড়বে না, পড়ি তো আমি ঝাঁপাবো, আমি চুপ কর, কিচ্ছু হবে না, ঝাঁপিয়ে যাবে ফালতু জিনিস সব, চুপটা বসে কোনো ঝাঁপানোর ব্যাপার নেই, এইসব বিশ্বাসযোগ্য কথা, কেউ বিশ্বাস করেছে কথা? রাত্রি 3টে হয়েছে, ঝপাং করে একটা আওয়াজ, মেয়ে বাঁদর, তার তো বিউটি দরকার, পড়ি, সে ঝাঁপিয়ে পড়েছে। আর যেই ঝাঁপিয়ে পড়েছে সুন্দর একটা পরি হয়ে জল থেকে বেরিয়েছে। আচ্ছা জল থেকে বেরিয়ে প্রথম কি কাজ? উপরে তাকিয়েছে, ওই মালটা কি করলো? ও ওপরেই বসে আছে, বলছে কি হলো ঝাঁপালি না কেন? না মানে আমার তো বিশ্বাস হয়নি যে ঝাঁপালে হতে পারে। দেখ তোকে একটা কথা বল, তোর ঝাঁপালে কি যায় আসতে? মারলে তুই ঝাঁপিয়ে পড়েছিস, তুই পড়ি হলি না, আরে যে বাদর বাদরই তো থাকতি, তার থেকে তো খারাপ কিছু হতো না।
খারাপ কিছু হতো না? মানলাম মোদিগারে ঝাঁপিয়ে পড়েছে, 2 বছর দিয়ে দিয়েছেন, কিছুই হলো না, এর থেকে খারাপ অবস্থা থাকবে না? রাইট আর রং? তাহলে ঝাঁপাবো যাবো না? যাবো। মোদিগারে 100% দেবো কি দেবো না? দেবো। শুনুন, এবার আমি ইয়েস আর নোতে একটা কথা বলি। আপনি গলা ফাটিয়ে কিডনি লিভার বার করে দিন স্টেজে দাঁড়িয়ে, যার ইয়েস না বলার সে জীবনে বলবে না, যার হাততালি না বাজানো সে জীবনে বাজাবে। কিছু কিছু মিটিং এ যাই, জোরদার হাততালি আপনাদের জন্য। আচ্ছা, অনেকেই বাজাচ্ছে, কিছু লোক এও তো বাজাচ্ছে, এও বাজাচ্ছে, আওয়াজ তো ওইটুকুই হবে, কি আর এমন যাচ্ছে, আমি চুপচাপ হয়ে যাই। দেখেছেন মিটিং এ কিছু লোককে আপনি পায়ে ধরে বলবেন তালি বাজাবেন না, বাজাবো না। কিছু লোককে বলো নিয়ে আসন্ন, বলো নিয়ে আসন্ন। আমি যারা আর যারা হাততালি বাজায় না তাদের জন্য ছোট সাজেশন দিয়ে যাই। সাজেশনটাকে আমি বিশ্লেষণ করতে পারবো না, স্টিল আমি চেষ্টা করছি দিয়ে যাওয়া, একটু এগিয়ে আসি না, ইম্পর্টেন্ট জিনিস তো। যারা তালি বাজাচ্ছেন না আর যারা ইয়েস নোতে আওয়াজও বেরোচ্ছে না, তাদের জন্য বলি, পৃথিবীতে এমন কিছু কাজ আছে যেটা নিজে করাই ভালো, অন্যের ওপর না ছাড়াটাই বেটার। এইবার হাততালির জোর বেড়েছে কেন? আমি কি বলতে চাইছি আপনারা কোন দিকে নিচ্ছেন আমি জানি না, আমি সব কিছু বলতে চাইনি, আমি বলতে চাইছি ঠান্ডা লাগলে সোয়েটার আপনাকে পরতে হবে, সেটা বলতে চাইছি আমি। দাদা, তালিটা আপনার কাজ, এবং তালি নিয়ে বলি, আমি স্কুলে পড়তাম, ঠিক আছে, এমন কিছু আপনাদের মতন ভালো স্টুডেন্ট ছিলাম না, এসব ট্রেনিং থাক পরে দেখা যাবে, আপনাদের মতন ভালো স্টুডেন্ট ছিলাম না। আচ্ছা, যখনই কোনো অ্যাওয়ার্ড সেরিমনি হতো, ফার্স্ট সেকেন্ড থার্ডকে প্রাইজ দিত, বুঝলেন? আমাদের 10-15 জনের গ্রুপ ছিল স্কুলে। যখনই প্রাইজ ডিস্ট্রিবিউশন হতো, হ্যাঁ ওদেরকে ডাক, 15 কোটি ছেলে ডাক, কেন ডাক? তালি বাজাবে, এটা তো জীবনে কিছু পাবে না, এদের কাজ হচ্ছে তালি বাজাবে। যখনই কোনো ফার্স্ট সেকেন্ড থার্ড, হ্যাঁ ওদেরকে ডাক, আগে ওদেরকে ডাক, কেন? বসা, তালি বাজাবে, ফার্স্ট সেকেন্ড থার্ড জোরে জোরে তালি বাজাবি। আর আমরা মাঝে মাঝে হয়তো এর জন্য স্কুলে আসি আমরা। আচ্ছা, পড়াশোনা একটু খারাপ ছিলাম, ঠিক আছে, কিন্তু ডেকে ডেকে তালি বাজানোর জন্য এটা একটু ইনসাল্ট হয়ে গেল। 1 বছর না, কমসে কম 5, 6, 7 বছর এই করিয়েছে আমাদেরকে ডেকে ডেকে তালি বাজাও, খালি বলতো তালি বাজাও, তালি বাজাও, তালি বাজাও। আমরা বাজালাম, খালি ভাবতাম এটাই কাজ, কিন্তু ওপরওয়ালার খেলও আলাদা ছিল। ওপরওয়ালা বলতো আজকে তুই ইনভেস্ট করছিস, তুই বাজা অন্যের জন্য তালি, একদিন তুই স্টেজে যাবি, তখন সবাই তোর জন্য তালি বাজাবে। একটু তালি নিজের জন্য বাজান, কেউ না কেউ আপনার জন্য আজকে না কালকে বাজাবে। এই পাওয়ার অফ ফোনে যারা এসেছিল, যাদের জন্য আমরা নিচে বসে তালি বাজিয়েছি, কিছুদিন আগে ওদের জন্য কেউ বাজাচ্ছিল না, ওরা হয়তো কারোর জন্য বাজাচ্ছিল, রাইট আর রং? ইয়েস। কখনো কখনো ইনভেস্ট করতে হবে, দুটো হাতই তো ভগবান তো দিয়েছে, শুধু কি বরকে মারার জন্য দিয়েছে না, হাততালি বাজানোর জন্য দিয়েছে, বাজা। গরম লেগেছে, আপনাদেরকে বলে কোনো লাভ নেই, আপনারা তো হাত পা, আমার গরম লেগে যাচ্ছে মাঝখানে। শুধু ট্রাস্ট তো রাখতেই হবে, রাইট? ছাপাতেই হবে, কিছু না হবে বাদরের থেকে বাদুড়ি উঠে। আচ্ছা, 3টে কোয়েশ্চেন করি আমি, 3টে কোয়েশ্চেন, হ্যাঁ 3 কোয়েশ্চেন আমি আগে লিখি, 3টে কোয়েশ্চেন আপনাদের কি করছি, 3টে কোয়েশ্চেন। হ্যাঁ, প্রথম কোয়েশ্চেন সবাই যা যা ভুল কোনো ইয়ে নেই, আমি দরকার লটারি থেকে একটা প্রাইজও দিয়ে দেবো যারা উত্তর দেবে, ওরা লটারি কথা বুঝে নেবে কি করে। প্রথম, আমি যদি আজকে মোদি কেয়ার না করি, প্রশ্নটা খুব সিরিয়াস, মোদি কেয়ার না করি, আপনার যে আজকের দিনে ব্যাংক ব্যালেন্স আছে, যদি আপনি মোদি কেয়ার করছেন না, তাহলে আগামী 2 বছরে ব্যাংক ব্যালেন্সে কি পরিবর্তন হবে? সেম, কিছুই না। আর যা পাচ্ছি সেটা আসছে, যেখান থেকে হয়তো একটু ইনকাম বাড়বে একটু কমবে, লেকিন যা ব্যাংক ব্যালেন্স আছে সেটাই ঠিক, রাইট? আমি ট্রেনিং গিয়ে মাঝে মধ্যে জিজ্ঞেস করি, একটা ট্রেনিং এর কথা বলি কি হয়েছিল। তো প্রথমে আমি যদি আজকে মোদিকে নাও করি, আমার আজকের দিনে যেটা আসছে সেটা আসবে, এর থেকে খারাপ অবস্থা হবে না, এর থেকে ভালো অবস্থা হবে না, রাইট অর রং? ইয়েস অর নো? ইয়েস। ভেরি গুড, সবাই ইয়েস বলবেন, নাহলে আমার গল্পটার কথা মনে করবেন। সেকেন্ড, একটা মিটিং এ গিয়ে বলেছি, দাদা আপনি যদি মোদিকে নাও করেন, বা মানলাম আপনি মোদিকে করেছেন, আর 2 বছর পড়ার পর আপনি ধরে নিন বরবাদ হয়ে গেছে, আর যে বলেছি না ওয়ার্ডটা বরবাদ হয়ে গেছে, লোকটা হাসতে শুরু করেছে।
আমাদের তাকে হাসতে শুরু করে, কি বললেন? আরে ধরুন আপনি মোদি কেয়ার করেছেন আর আপনি বরবাদ হয়ে গেছেন, ধরে হাসছে। স্যার আমাকে কে বরবাদ করবে? ক্ষমতা আছে কেন বরবাদ করা? আমি বললাম কেন? যে বাইরে গিয়ে যদি কেউ আমার বন্দুক ধরে মাথায় আর যদি বলে 1 কোটি টাকা ব্যাংক থেকে বার করে দেন, তো আসবো। কোথায় 1 কোটি? তুই যা খুশি কর, নেই তো কোথেকে দেবো? আপনি বলুন এখান থেকে যদি বাইরে বেরিয়েছেন, কেউ আপনার মাথায় বন্দুক ধরে 1.5 কোটি টাকা ব্যাংক থেকে বার করে, আপনি হাসা ছাড়া কি উপায় আছে? 1.5 কোটি টাকা তুই মেরে দে গুলি, তুই গুলি মেরে ব্যাংক অ্যাকাউন্টে আমার এটিএম কার্ড নিয়ে যা, 15,000 টাকা বেশি বেরোবে না, কারণ তো 15 টাকাও বেরোবে। কি বরবাদ করবি আমাদের তুই? আমাদের বরবাদ হওয়ার মতন কিছু নেই বেসিক্যালি। এক অ্যাস্ট্রোলজার কাছে একটা লোক গেছে, হাত দেখিয়েছে, হাত দেখানোর পর লোকটাকে বলেছে, কি বাবা আপনার তো শরীর দশা চলছে, আপনার তো শরীর দশা চলছে। বলছে তাই নাকি? বলছে হ্যাঁ, কি করবো? বলে 100 টাকা দিন, 100 টাকা দিন, আমি পুজো করে দিচ্ছি। বলছে 100 টাকা তো নেই। বলছে 80 টাকা, 80 টাকা, 80 টাকা হবে, 80 টাকা দিন, পুজো করে দিচ্ছি। বলছে 80 টাকা তো নেই। বলছে 50, 50 টাকা হবে। বলছে না 50 তো নেই। 20 টাকা, 20 টাকা হবে, 20 টাকা পুজো করে দিচ্ছি। বলছে না। বলছে 2 টাকা। বলছে না 2 টাকা হবে না। বলছে তুই যা, তুই যা, 2 টাকাও নেই তোর কাছে, শুনি তোর কি বিগড়বে? যার কাছে কিছুই নেই তার চিন্তা আমি যদি বরবাদ হয়ে যাই অধিকার বলে। আরে বাবা, বরবাদ হওয়ার মতন কিছু নেই। কিন্তু ভাবুন 3 নম্বর কোয়েশ্চেন, যদি আমি মোদিকার করি আর যদি ভগবানের কৃপায় আমার এফোর্টের জন্য যদি মোদিকার একবার আমি সাকসেসফুল করতে পারি, তাহলে শুধু আমি খাবো না, আমার বিগত 10 জেনারেশন 20 জেনারেশন আমারই মেহনতের উপর বসে বসে খেয়ে যাবে। সেটা হচ্ছে মোদিকারের কৃপা। না, আমি বরবাদ হয়ে যাবো, কিছু বরবাদ হবে না। আমার এক বন্ধু এটিএম এ 3 বার কার্ড ঢুকে পিন নাম্বার মারছে, টাকাই বেরোচ্ছে না, টাকাই বেরোচ্ছে না। 3 বার জিজ্ঞেস করলাম তোর ব্যাংক অ্যাকাউন্টে টাকা আছে তো? বলছে হ্যাঁ, সেটাও বোধহয় নেই। তা 3 বার তুই কার্ড ঢোকাচ্ছিস কেন? যদি করতে বেরোবে, অন্যের অ্যাকাউন্টে টাকা তোকে দেবে? নিজের মেহনতের টাকা নিজেকে কার্ড দিয়ে বার করতে হয়, রাইট? মেহনতটা কোথায় করবো, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবার বলি কোথায় করবে। মোদিকারে মেহনত করলে লস হওয়ার কোনো চান্স নেই, কারণ মোদিকার আপনাকে 1 লাখ, 1.5 লাখ, 10 লাখ টাকা চায় না। মোদি খালি একটাই জিনিস চায়, বাড়ি থেকে বেরিয়ে সবার সাথে একবার করে দেখা করুন, কাউকে প্ল্যান বোঝান, কাউকে প্রোডাক্ট বোঝান, কেউ জয়েন করবে, কেউ করবে না। এই করতে করতে 4টে লোক চলে আসবে, সেই 4টে লোক চলে আসে 900 টাকার চেকও প্রথমে ব্যাপার, আর ওই 4টে লোকে একদিন 1 লাখ টাকা চেক হবে। এটাই তো মোদিকে চায়। আজকে যারা আসেনি তাদের জন্য আমি খুব খুশি হয়েছি, যারা এসছে তাদের জন্য আমি দুঃখ পাচ্ছি। বলুন কেন? জিজ্ঞেস করে, কাউকে তো জিজ্ঞেস করতে, কেন? জোরে জিজ্ঞেস করো কেন? জোরে সবাই জিজ্ঞেস করুন কেন? কেন? একটা মিটিংয়ে গেছি, বলি যখন ইম্পর্টেন্ট কথা তখন সামনে গিয়েছি। একটা মিটিংয়ে গেছি, মিটিংয়ে গিয়ে একটা লোক এসে বলছে স্যার সরি, কি হলো? আমি বলেছিলাম 40 জনকে নিয়ে আসবো, মাত্র 20 জন এসছে। কি হয়েছে? বলছে বাকি 20 জন এলো না। এলো না নয়, সরি এলো না নয়, বাকি 20 জনকে উপরওয়ালা পাঠায়নি। যাদের কপালে কিছু লিখে দিয়েছে তাদেরকে উপরওয়ালা মোদিকের প্রোগ্রামে পাঠায়। আসবে কেন? আরে আপনাদের কপালে উপরওয়ালা লিখে দিয়েছে মোদিকের থেকে কিছু না কিছু বাড়িতে নিয়ে যাবেন, তাই জন্যই জোর করে পাঠিয়েছে। না ভাববেন না আমরা এসেছি, অনেকগুলো আমি এসেছি না, ঘন্টা আপনি এসেছেন। আপনাকে উপরওয়ালা পাঠিয়েছে যে তোর কপালে কিছু লেখা আছে, মোদিকের থেকে তুই কিছু পাবি, গিয়ে প্রোগ্রামটা গিয়ে অ্যাটেন্ড কর। তো আপনাদের জন্য এবার জোরদার হাততালি আছে, নিজেদের জন্য। অনেকে এসে বলে আমাকে, সেদিন বলে স্যার আমাকে জানো না আমার আপলাইন মোদিকে ফাঁসিয়ে দিয়েছে, আমাকে না মোদিকে আমার আপলাইন ফাঁসিয়ে দিয়েছে। শুনেছেন এই কথাটা? ফেসে গেছি আমি, মোদিকে ছেড়ে ফেসে গেছি। এই ফেসে যাওয়ার যে কত বড় পাওয়ার, যারা এখনো ফাঁসেনি তারা বুঝবে না। মোদিকের এখানে যারা যারা ফেসে গেছে তারা কি পেয়েছে, আর যারা ফাঁসেনি তারা কি পেয়েছে বলুন। এই ওয়ার্ডটা আমরা নেগেটিভ ভাবে ইউজ করি, রাইট? ফেসে গেছি, এই আমি ফেসে গেছি। ফেসে যাওয়ার একটা পাওয়ার আছে। আমরা যখন কোনো বাড়ি বানাই, এবার আপনি বাড়ি বানাবেন একটা, ধরে নিন ফেসে যাওয়ার কি পাওয়ার। আপনি বাড়ি বানাবেন, একটা কন্ট্রাক্টরকে ডাকলেন, ডেকে বললেন আমি না একটা বাড়ি চাই, দোতলা বাড়ি চাই, এই থাকবে, এই লাগবে,
এখানে ডাইনিং হল লাগবে, এখানে রুম লাগবে, এখানে সব লাগবে, কন্ট্রাক্টরকে বলে কন্ট্রাক্টর হ্যাঁ ঠিক আছে হয়ে যাবে। 4-5 দিন পর কন্ট্রাক্টর ব্লুপ্রিন্টটা বানালো, সবকিছু বানানোর পর সবকিছু সব ঠিকঠাক করে কাগজের ড্রয়িংটা আপনার কাছে নিয়ে এলো যে আমার ড্রয়িং রেডি, আমি রেডি, আপনি বলুন কবে থেকে শুরু করতে হবে। যার বাড়ি বানাবে সে তাকে দুটো কোশ্চেন করবেই করবে। কি কি কোশ্চেন কেউ যদি বলতে পারে? পারফেক্ট। কতদিনে হবে আর কত টাকা লাগবে? এবার আমি বলি ওরা কি করে। লাগবে হয়তো 1 কোটি টাকা, ও বলবে কবে, কত বলবে? 50-60 লাখ। মনে মনে খুব ভালো যেন 1 কোটি টাকা লাগবে, বলে 50-60 লাখ। আর কতদিনে শেষ হবে ও কি বলবে? যদি লাগবে 8 মাস, ও কি বলবে? এই 3-4 মাস শেষ করে দেবো। ও খুব ভালো জানে এই বাড়িটা বানাতে 1 কোটি টাকা লাগবে, আমি 50-60 লাখ বলে ওকে আগে ফাঁসিয়ে দিই। ও ফেসে গেলে ও 60 লাখ টাকার উপর আরো 40 লাখও লাগাবে, রাইট? ও জানে একে ফাঁসানোটা আমার কাজ, যদি ওকে ফাঁসাতে পারি বাড়িও বানাবে, রাইট? এবার ও যদি ওইখানে না ফাঁসাতো, চিন্তা করো সেই লোকটা যদি না ফাঁসতো তার আজকে বাড়ি হতো? নো। সে যদি আজকে না ফাঁসতো তার আজকে বাড়ি হতো? নো। মোদিকারে যারা ফাঁসেনি তাদের কোনোদিন মোদিকার হবে? যারা মোদিকারে ফেসে আছে তারা সামনে বসে আছে 1 লাখ টাকা 5 লাখ টাকা ইনকাম করছে, যারা ফেসে বসে আছে মোদিকারে। একবার নিজেকে ফাঁসানি, মোদিকারে ফাঁসানোটা খুব দরকার। অনেক লোক মোদিকারে আসে নিজের ফিউচার করতে আসে না, অন্য কেউ বলেছে বলে আসে। দ্যাট ইজ রং। সেখান থেকে পয়সা ইনকাম করে যেতে পারবে, এনেছে হয়তো কেউ, কিন্তু ফিউচার স্বপ্ন, মা বাবা, ছেলে মেয়ের স্কুল, ভালো জুতো জামা পরানো, ট্যাগ না দেখে জামা কাপড় কেনা, এগুলো কোথা থেকে আসে? পয়সা ছাড়া। কিন্তু যতক্ষণ আমি ভাববো নিজে, ততক্ষণ তো হবে না। এর একটা ফর্মুলার নাম দিয়েছি আমি, আপনাদেরকে দেখাই। ওয়াইফ মানে কি ভার্সেস সিলিন্ডার। এবার এটা আমি শিখেছি, আমি দেখেছি, দেখুন এবার কিরকম ভাবে হয়। নিজের না ভাবলে কিছু হবে না। আমার বাড়ি 3 তলায়, ঠিক আছে? আমার একটা পুরোনো বাড়ি আছে 3 তলায়। তো আমি আগে জানলায় দাঁড়িয়েছি, বুঝলেন কি? জানলায় দাঁড়িয়েছি, আমি নিচে দেখছি একটা ছেলে। আচ্ছা, একটা খালি সিলিন্ডারের ওজন কত হয় কেউ বলতে পারবে? 14 কেজি, 14-15 কেজি। আর একটা ভরা 30 কেজি। সিলিন্ডারটা দিয়ে গেছে, আমি উপর থেকে জানলা দিয়ে দেখছি, সিলিন্ডারটা দিয়ে গেছে। 3 তলা উঠতে হবে, লিফট নেই। আচ্ছা, ওর প্রথম কাজ কি? ওরা চাকরিকে খুঁজছে। কায় খুঁজছে? যে একটা যদি কেউ থাকে সঙ্গে সঙ্গে বলে ধরে দিতে পারো, তুলে দিতে। তো খুঁজছে অনেকক্ষণ ধরে খুঁজছে, খুঁজতে দেখছি ওই একটা ছেলে, এই শোন, একটু হয় না ভাই, একটু হাত লাগিয়ে দে না। এটাই তো বলে একটু হাত লাগিয়ে দে না, একটু উপরে তুলে দিই। দুজনে মিলে হাত লাগিয়ে 30 কেজি ওজন, দুজনে মিলে হাত লাগিয়ে উপরে সিলিন্ডার তুলে দিই। আপনি ভাবুন 30 কেজি ওনার সিলিন্ডার, ওর আরেকজনকে লেগেছে তুলতে। ও যদি বিয়ের পর নিজের বউকে তোলে, ও কাউকে ডাকবে? একবার আসো, একটু হাত লাগিয়ে দাও। বলবে যে নিজের বউকে কোনোদিন বলবে যে একটু হাত লাগিয়ে দাও না? এই শুনেন তো, আমার বউকে একটু হাত লাগিয়ে দাও তো, নিয়ে যাবো। কোনোদিন বলবে না। 54 কেজি ওজন, 54 কেজি ওজন, কাউকে হাত লাগাতে বলবে না। সিলিন্ডার 30 কেজি, তাও হাত লাগাতে বলবে, কারণ সিলিন্ডার আমাদের সবার, বউ আমার নিজের। মোদিকে যতদিন আপনার নিজের হবে না, কতদিন মোদিকার থেকে ইনকাম করতে পারবেন? এই লোকগুলো প্রচুর সামনে যারা বসে আছে ইনকাম করেছে, এত টাফ টাইম দেখেছে। মাঝখানে আমাদের প্ল্যান এসেছিল একটা মোদি ওয়ে প্ল্যান বলে, এদের ইনকাম আস্তে আস্তে নিচে চলে যাচ্ছিল, কিন্তু তাও বলেছে বউয়ের হাত ছাড়বো না, মানে মোদিকারের হাত ছাড়বো না। বউয়ের হাত ছাড়লে আমার ওইটা গ্যারান্টি নেই, মোদিকারের হাত ছাড়বো না, রাইট? টাফ টাইমেও এগুলোকে বলে, এদের কাছে পয়সা আস্তে 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 আসে। অনেকে এই টাফ টাইমে আমাদের কোম্পানি ছেড়েও চলে গেছে। লাইট দুটো অফ করে দাও না, আর অফ করে দাও, দেখতে পাচ্ছি। অনেকে মোদিকারে ওই মুহূর্তে ছেড়ে চলে গেছে। আজকে প্ল্যান চেঞ্জ হওয়ার পর আবার তারা ফিরে আসার চেষ্টা করছে, কিন্তু তাদের ডাউনলাইনে বলছে স্যার নেবেন না। যারা এতটা খারাপ টাইমে আমাদের হাত ছাড়তে 1 সেকেন্ডও সময় লাগেনি, আবার খারাপ টাইম হাত ছেড়ে চলে যাবে। একবার তো নিজের ভেবে দেখুন, মোদিকারের প্ল্যানটা তো বুঝিয়েছো, 4টে লোকের প্ল্যান, 4টে মানুষের প্ল্যান। হ্যাঁ, 4টে মানুষকে পেতে গেলে খুঁজতে হবে প্রচুর লোককে, আমি অস্বীকার করছি না। 4টে লোককে পেতে গেলে প্রচুর লোককে খুঁজতে হবে। এবার আমি আসবো নেক্সট পয়েন্টে, অ্যাকচুয়ালি কারা ইনকাম করে। সত্যি কথা বলতে, আমি যদি এখানে কাউকে বলি
আমি 5 লাখ টাকা দেবো আপনাদের কাউকে, আপনাদের একটা এসটিডি বুথ খুলতে হবে। কেউ খুলবে আজকের দিনে? যতই 5 লাখ টাকা দিন, যতই 6 লাখ টাকা দিন, খুলবে না কেন? সবাই জানে এটা এসটিডি বুথের সময় নয়। এই সময় আমাকে কিন্তু 10 লাখ টাকা দিয়েও যদি বলে এসটিডি বুথ খুলতে, আমি কিন্তু এসটিডি বুথ খুললেও 1 পয়সা ইনকাম করতে পারবো না, কারণ এটা সময় নয়। যেটা সময় এসটিডি বুথে ছিল, মনে আছে কিনা আপনারা জানেন না, ত্রিপুরাতে আগরতলাতে এসটিডি বুথ ছিল, বুথের ওপর লেখা থাকতো 3 মিনিটের বেশি ফোন ব্যবহার করবেন না, এবং সেখানে লাইন দিয়ে লোক দাঁড়িয়ে থাকতো। 3 মিনিট হয়ে গেলে ডক্টর দাদা হলো, ও দাদা হলো, মাত্র বিয়ে করেছে ছেলেটা, 3 মিনিটে নতুন বউর সাথে কথা শেষ হয়, কিন্তু আমরা পেছন থেকে টুকটুক দাদা হলো, দাদা হলো। কেন? কারণ ওই সময় ছিল এসটিডি বুথে, যারা খুলেছে তারা অনেক লাখ লাখ টাকা বানিয়ে চলে গেছে, রাইট? সেই সময়ে যেটা হবে সেই সময় তো করতে হবে। আমি দেখাবো একটু পরে, ডাইরেক্ট সেলিং এর সময় চলছে এখন। ডাইরেক্ট সেলিং প্রতি বছর সিএজিআই 13% রেটে গ্রো করছে। আমি দেখাবো কিছু ডেটা আপনাদেরকে। কেন বলছি এটা সময়? এখানে যদি ফুল ফ্লেজেড না বেরোয়, এখানে যদি ফুল ফ্লেজেড না যায়, না ভাবি, তাহলে ইনকাম করতে পারবে। নাম কারা করে, নাম কারা করে? এই যে প্রথম বাড়িটা, এর ইট সিমেন্ট কে লাগিয়েছে, কারা লাগিয়েছে? মিস্ত্রি। এই যে বাড়িটা তৈরি করতে আর ইট সিমেন্ট এগুলো কারা লাগিয়েছে? মিস্ত্রিরা লাগিয়েছে, রাইট? মিস্ত্রি লাগিয়েছে, যারা লেবার তারা ক্যারি করেছে। এবার সত্যি কথা বলুন তো, যখন বিল্ডিংটা তৈরি হয়ে যায়, উপরে লেখা থাকে মিস্ত্রিদের নাম, কার নাম লেখা থাকে? বিল্ডার। বিল্ডারের নাম লেখা থাকে, প্রেস্টিজ বিল্ডার্স, রাইট? সে বিল্ডার কিন্তু নিজে হাতে কোনোদিন ইটও সরায়নি, সিমেন্টও নেয়নি, লেখা থাকে কার নাম? বিল্ডার। রাস্তা কে বানায়? অফিসার। লেবার। উদ্বোধন কে করে? স্যার আসছেন আজকে উদ্বোধন করতে, আমাদের মিনিস্টার, রোড মিনিস্টার আসছে, তার কোনো কন্ট্রিবিউশন নেই, কিন্তু সে আসছে উদ্বোধন করতে, আমরা সেলুট করে দাঁড়িয়েছি, রাইট? না? ইনজেকশন কে দেয়? নার্স। কিন্তু শরীর ঠিক হলে কি বলি? থ্যাংক ইউ ডক্টর, ডক্টর। যদি ইনজেকশন ও দিল, কিন্তু আমরা থ্যাংক ইউ বলে ডক্টর। মনে রাখবেন, খেলাটা মনে রাখবেন। আপনারা সব নেটওয়ার্কিং আসছেন, আপনাদের খেলাটা বুঝুন। যারা কাজ করে শুধু, তারা পয়সা ইনকাম করে না। যারা ওই কাজটার কথা ভাবে, তারা প্রথমে পয়সা ইনকাম করতে শুরু করে। আপনাদের ফ্যামিলিতে হয়তো কেউ কোনোদিন নেটওয়ার্ক মার্কেটিং এর কথা ভাবেনি, আপনাদের ফ্যামিলিতে কেউ ডাইরেক্ট সেলিং এর কথা ভাবেনি। আপনি হতে পারে প্রথম লোক যে ডাইরেক্ট সেলিং এর কথা আপনাদের ফ্যামিলিতে ভাবছেন। তো পয়সাটাও আপনার কাছেই 100% আসবে, যদি ভাবা শুরু করে যে মোদিকে আমার লাগছে। এই ভাবাটাই দরকার। কি চায় মোদিকে? না বলে ইঞ্জিনিয়ার হতে, না বলে ফর্সা হতে, না বলে কালো হতে, না চাই লম্বা, না চাই এডুকেশন, চাই কি একটা করবো, করেই ছাড়বো। অ্যাটিটিউড, যেটাকে বলে অ্যাটিটিউড, করেই ছাড়বো। একটা মানুষের অ্যাটিটিউড একটা নেটওয়ার্ক বানিয়ে ফেলতে পারে। না বলবো হারবো না এই অ্যাটিটিউড। একটা মানুষের অ্যাটিটিউড যে আমি করতে পারি, ফ্যামিলির জীবন চেঞ্জ করে দিতে পারে। একটা মানুষের অ্যাটিটিউড ওই ফ্যামিলিতে প্রথম লাক্সারি গাড়িটা আনতে পারে দরজার বাইরে। আর একটা মানুষের অ্যাটিটিউড, আপনি সেই মানুষটা হতে পারেন। একটা মানুষের অ্যাটিটিউড যে আজকে নিজের মা বাবাকে নিয়ে ফ্লাইটে চড়ে ইউরোপ ঘুরে দিয়ে আসতে পারে। একটা মানুষ চেঞ্জ করে, একটা দুনিয়ার মানুষ চাইনি, একটা মানুষের থিঙ্কিং প্রসেস। আমি যদি এখান থেকে বলি, বাইরে হয়তো অনেকগুলো কুকুর ঘেউ ঘেউ করছে, আপনাদের যেন বদরেশন হবে, ধরো অনেকগুলো কুকুর এরকম ঘেউ ঘেউ করছে, আরে স্যার স্যার চালান চালান চালান, রাইট? এটাই বলবেন তো। আর বাইরে যদি আমি বলি একটা বাঘের একটা আওয়াজ পেলে, আপনি কি বলবেন? স্যার মিটিংটা থামা থামা, দরজাটা বন্ধ কর, ওইদিকে লকটা চেক কর, রাইট? এখানে 100টা কুকুর ঘেউ ঘেউ বলে কিছু যায় আসে না, যদি একটা বাঘ এনাফ আমাদের সবাইকে ভয় দেওয়ার জন্য, রাইট? অধিকারে আপনি এনাফ, আপনার ফ্যামিলিকে সেই মানুষটাই এনাফ। এখানে আমি দেখে সেই জন্য বলি প্ল্যান প্রোডাক্ট কিচ্ছু নয়, অ্যাটিটিউড। আমি পারবো, আমি যাবো, আমি ট্রেনিং এ বসবো, আমি শিখবো, আমি যাবো। বিগত যা হয়েছে গতকাল পর্যন্ত ভুলে যাওয়ার মতন একটা ক্ষমতা থাকা উচিত। অনেকে পিছনটা আগে টানে, যা করছেন করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু লাইফে যদি একটা 360 ডিগ্রি টার্ন আনতে হয়, আমি যা করছি তার থেকে অনেকটা বেশি পেতে হয়, তাহলে কিছু জিনিস লাইফ থেকে বাদ দিই। ত্রিপুরাতে ইয়ের দাম কত?
হ্যাঁ গন্ডগোল হলো। ঠিক আছে হয়ে গেছে। ত্রিপুরাতে ইয়ের দাম কত, আলুর দাম কত 1 কেজি? আমাদের কলকাতাতে 25 টাকাই দাম। 1 কেজিতে কটা আলু ওঠে? 10-12টা আলু ওঠে। তাতেও দেখবেন 1 কেজিতে যদি 10-12টা আলু ওঠে, যদি 25 টাকা দাম হয়, তাহলে একটা আলু দাম কত হবে? 1 টাকা, 1.5 টাকা, 2 টাকা ম্যাক্সিমাম। তাই আমার বাড়িতে সেদিন আলু নিয়ে এসছে, তো আমি অফিসে বেরোচ্ছি, আর মা দেখছি একটা আলু দেখছে, বোধহয় একটু পোকা ছিল কোনার দিকে। আচ্ছা নর্মালি কোনার দিকে যদি পোকা থাকে আমরা কি করি? হ্যাঁ 2 টাকার আলু তাও ছাড়বো না। তারপরে কি করবো? একটু পোকা তো রয়ে গেছে। কেন? আমাদের হচ্ছে যতটুকু খারাপ আছে ততটুকু ফেলে দাও, কিন্তু বাকি জিনিসটা ভালো আছে ওটাকে ফেলবে না। গুড অ্যাটিটিউড। আমি আস্তে আস্তে ভাবলাম যে এটাই হওয়া উচিত আমাদের জীবনের নিয়ম। যা যা খারাপ আছে এখনো পর্যন্ত কেটে ফেলে দাও, বাকিটা আছে মোদিকারের জন্য। এখনো মাত্র 3 বছর লাগে মোদিকার 1 লাখ টাকা ইনকাম করার জন্য। আমি সেটা ভাবছিলাম যে 2 টাকার আলু, কিন্তু শিখে গেল যে যেখানে যেখানে হচ্ছে প্রবলেম হচ্ছে সেগুলোকে কেটে ফেলে দাও, তাহলে তুমি আগে করতে পারো। বিজনেসটা যারা করতে পেরেছে, পাওয়ার অফ 4 যারা করেছে, আমি জানি তারা 4 জন মানুষের কাছে গেছে, 4 জনই জয়েন করে যায়নি না, অ্যাটলিস্ট 16 থেকে 20 জন মানুষের কাছে গেছে, রাইট? তারপরে একজন না বলেছে, একজন হ্যাঁ বলেছে, একজন তো মুখের পর দরজা বন্ধ করে দিয়েছে, একজন যা করেছে হেল্প করেছে, তারপরে সে 4টে লোক পেয়েছে। এই বিজনেসটাই চান্স নেওয়ার বিজনেস, এটা অনেকে জানেন না। ওরা চান্স নেওয়ার বিজনেস। আজকাল তো টিভিতে এমন এমন জিনিস দেখি, দেখলে মাঝে মধ্যে, আমি সেদিন টিভিতে দেখছি একজন বাবা টাইপের লোক বসে আছে, সে বলছে জীবনে যা চাই আপনি শুধু ভাববেন। আমি না টিভির ভলিউমটা বাড়ালাম। কি বলতে চাইছে বন্ধুরা? বলছে আপনার জীবনে যেটা চাই সেটা সারাদিন ভাববেন। আপনার ধরুন একটা লাল গাড়ি চাই, আপনি সকালে উঠে ভাববেন আপনার একটা লাল গাড়ি বাড়ির সামনে দাঁড়িয়ে আছে, আপনি লাল গাড়ির ছবি নেবেন, নিয়ে একটা বেডরুমে লাগাবেন ছবি, একটা ডাইনিং রুমে লাগাবেন ছবি, একটা বাথরুমে লাগাবেন ছবি, মানে একটা বইয়ের মুখের উপর ছবি লাগিয়ে দেবেন। এটা কি বলতে চাইছে? উনি ছবি লাগালে গাড়ি চলে আসবে? যদি ছবি লাগালে শুধু আপনি ভাববেন। তারপরের এক্সাম্পলটা আরো ডেঞ্জারাস। আমাদের কলকাতার একটা জায়গা আছে, ধরুন এটা খুব ভিড় জায়গা, বা ত্রিপুরার সবচেয়ে ভিড় জায়গা কোনটা যেখানে পার্কিং পাওয়া যায় না? এই আগরতলা। আগরতলা, হ্যাঁ আগরতলা, বটতলা। ভদ্রলোক বলছে আপনার যদি গাড়ির পার্কিং না পাচ্ছেন, কোথাও যাচ্ছেন, আপনি ভাবুন যে বটতলা ওই পার্কিংটা আপনার জন্য খালি পড়ে আছে। আপনি ভাববেন, আপনি গাড়ি যখন বার করছেন, স্টার্ট দেবেন, ভাববেন যে এই জায়গাটা আমার জন্য খালি পড়ে আছে পার্কিং। আপনি যখন স্টার্ট দিয়ে বউকে নিয়ে বসবেন, আবার ভাববেন যে ওই জায়গাটা আপনার জন্য খালি পড়ে আছে। আপনি যখন সামনে গাড়ি চালাতে যাবেন, ভাববেন। এরকম করে জীবনে হয়েছে কেউ পেয়েছেন পার্কিং, ভেবে ভেবে যে পার্কিং খালি থাকবে আমার জন্য? এটা হতে পারে আপনি ভেবে ভেবে যাচ্ছেন পার্কিংটা ওখানটা খালি হয়ে গেল না, কিন্তু এটা বলুন যদি আমি ওই জায়গায় 10 বার যাই, একবার পার্কিং পাওয়ার চান্স আছে কিনা? আমি যদি 10টা মানুষের কাছে যাই, একটা মানুষ আপনার নিচে জয়েন করার চান্স আছে কিনা? আছে। তার মানে কি এই বিজনেসটাকে যতবার বেশি চান্স নেবে, তার তত বেশি ইনকামের জায়গাগুলো, কতবার বেশি আমি চান্স দিতে পারছি। চান্স কতবার আমি যাচ্ছি, আমি হেরে গেছি আরেকজনের কাছে যাচ্ছি, আমি পাইনি আরেকজনের কাছে যাচ্ছি, এর প্রোডাক্ট নেই আরেকজনের কাছে যাচ্ছি, এ আমাকে না করেছে আরেকজন। এবার চান্স নেওয়া, রাইট? নাকি ভেবে আমি যদি ওনার কাছে যাই, আমি ভাবছি উনি দরজা খুলে ব্যাগ নিয়ে বসে আছে, আমি গেলেই আমার কাছে 10টা ননি জুস নিয়ে নেবে, কোনোদিন হবে না। এক চান্স কাকে বলে? দুটো চোর ধরা পড়েছে একটা রাজ্যে, দুজন চোর ধরা পড়েছে। কি মুশকিল, কি দিয়েছো তুমি আমাকে? কাজই হবে না। কিছুই করছে না, খালি চান্স নিচ্ছে। চান্স নেওয়ার মানেটা হচ্ছে, একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। যারা চান্স নিয়েছে তারাই লাইফে কিছু চান্স পেয়েছে। তো এক রাজ্যে দুজন চোর ধরা পড়েছে, তো রাজা ধরে নিয়ে বলে যে এই চোর, আমার রাজ্যে চোর, এই দুজনকে কালকে সকালে ফাঁসির হুকুম দিলাম, কালকে সকালে দুজনকে ফাঁসিতে ঝোলাও।
তো সকাল হয়েছে, ভোরবেলা 5টা, ফাঁসিতে তুলতে যাবে। দুজনের মধ্যে একজন চলে বলছে, রাজা, রাজাজি একটা কথা বলবো। আর তো ও জানতো যে রাজার একটা প্রিয় হাতি আছে। বলছে, আপনি আমাকে 1 বছর টাইম দিন, মারবেন না, আমাকে 1 বছর টাইম দিন, আপনার যে হাতিটা আছে এটাকে আমি আকাশে উড়িয়ে দেবো। হাতি আকাশে উঠবে? বলছে, হ্যাঁ, আপনি 1 বছর চান্স দিন না, আমি আপনার হাতি আকাশে উড়িয়ে দেবো। তো রাজারা মনে মনে তো ইচ্ছে ছিল, এ আবার কি করে হয় ভাই, তুমি হাতি আকাশে উড়িয়ে দেবে? বলছে, আরেকটাকে ফাঁসি দাও আর একে ছেড়ে দাও, 1 বছর টাইম দাও। কিন্তু 1 বছরের মধ্যে যদি হাতি আকাশে না ওড়ে, আমি কিন্তু তোমাকে বলে দিলাম তোমার কি অবস্থা করবো তুমি জানো না। বলছে, আপনি চিন্তা করবেন না, 1 বছরের মধ্যে হাতি আকাশে উঠবে। রাজা চলে গেছে, বলছে একে ছেড়ে দাও, আগে ফাঁসি দাও। তাই একটা চোর একে জিজ্ঞেস করছে, হাতি কি করে আকাশে ওড়ে? তুই কি করে বললি হাতি আকাশে ওড়ে? হাতি কোনোদিন আকাশে ওড়ে? যে আমিও জানি হাতি আকাশে ওড়ে না, কিন্তু আমি অ্যাটলিস্ট 4টে চান্স পেলাম। কি? যে দেখ, 1 বছর টাইম নিয়েছি, হতে পারে 1 বছরের মধ্যে রাজাই মরে যাবে, হতে পারে। দ্বিতীয়, হতে পারে 1 বছরের মধ্যে আমি মরে যাব। আর তৃতীয়, হতে পারে সত্যি হাতি আকাশে উঠতে শুরু করবে। আর 3টেই যদি না হয়, অ্যাটলিস্ট তোর থেকে 1 বছর বেশি তো বাঁচে না, তোর থেকে 1 বছর বেশি তো বাঁচে না, চান্স তো আমি নেব। এতক্ষণ ধরে এটাই বোঝানোর চেষ্টা করলাম যে সব কিছুর উপর না প্রোডাক্ট না প্ল্যান, কিচ্ছু ডিপেন্ড করে না। শুরু হয় আমি ইনকাম করতে চাই কি না, সেটা নেটওয়ার্কিং বলে নয়। মানুষ যে বিজনেস করতে চায় সেও ইনকাম করতে চায় বলে যখন সে একদম মনস্থির করে তখনই 10 লাখ টাকা বিজনেসে লাগায়, রাইট? আজকে যে কোনো জিনিসে একটা জায়গায় একটা কঠোর মনোভাব নিয়ে নামতে হবে, ঝাঁপাতে হবে। কারণ এই বিজনেসে টাকা ইনকাম করেছিল, 2 ধরনের ভাবে টাকা ইনকাম করা যায়, রাইট? আমি বলি আপনাকে, একটা হচ্ছে মানুষে আপনার টাইমের পয়সা আপনাকে দেবে। এখানে এটিএম আছে, এটিএম মানে ওই যে মেশিন, ইয়েস, কলকাতার প্রত্যেকটা এটিএম মেশিনের বাইরে একটা সিকিউরিটিকে বসিয়ে রাখে 8 ঘন্টা ধরে। সেও টাকা পায়, কিন্তু সে তার সময়ের টাকা পায়। সময়ের টাকা যদি হয় অত বেশি ইনকাম করতে পারবেন না। আর অনেকে আছে যারা স্কিলের টাকা পায়। এসিটা খারাপ হয়ে গেছে, আপনি যদি আনতেন নিজেই ঠিক করে দিতে পারতেন। ওই লোকটা জানে এই ছোট্ট একটা কাজ করবো, নেবে 700 টাকা, রাইট? ও জানে আমি আমি শিখেছি, সেটা চার্জ করবো। এই বিজনেসের স্কিলের টাকা বেশি। কে একটু ডেমনস্ট্রেশন দেখাতে পারে? কে 5টা ক্যাটালগ ক্যারি করছে বেশি? 4টে লোক তার কাছে আগে আসবে। স্কিলের টাকা পেমেন্ট করে, সময়ের টাকা নয়। মানুষ সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। সামনে 5টা ক্যাটালগ আপনি রেখে দিয়েছেন, ও আপনাকে বেশি বিশ্বাস করবে। আপনি একটা প্রোডাক্টের ডেমনস্ট্রেশন মানুষ যেটা দেখে সেটা বেশি বিশ্বাস করে, নাকি যেটা বলেন সেটা বিশ্বাস করে, রাইট? আপনার জামা কাপড় কিসের উপর শুকায়? জামা কাপড় রোদে শুকায়। আমি যে সেরকম করেছি বলে আপনি দড়ি হয়ে গেল ওটা, রাইট? জামা কাপড় মাসে রোদের দড়ি না হলেও শুকোতে পারে। আপনি সারা রাত্রি এখানটা জামা ফেলে রাখুন, ওটা শুকিয়ে যাবে, রাইট আর রং? কিন্তু আপনারা দড়ি বললেন কেন? এটাকে বলে ডেমনস্ট্রেশন। যেটা দেখি সেটার উপর মানুষের হ্যাঁ বলে, এটাকে বলে ডেমনস্ট্রেশন। এই যে আমি বলছি মুখে এক আর করছি আর এক, যেটা করছি সেটা চোখে বললো, রাইট? সবার সামনে ডেমনস্ট্রেশন করে দেখুন। যার টিমে 4টে জয়েনিং, কালকে 40টা জয়েনিং আসবে, শুধু মুখে বললে হয়তো 4টেই আসবে। রোদে শুকায় জামা কাপড়। হ্যাঁ, যারা দড়ি বলেছে তাদের জন্য বলে দিই, রোদে শুকায়, দড়ির কোনো প্রয়োজন নেই। কিন্তু মানুষ ওইটাই বিশ্বাস করে, ওহো দড়ি বলছে বোধহয়, কিন্তু দড়ি বলছে, রাইট? ডেমনস্ট্রেশন। আজকে এখানে সবাইকে এত স্মার্ট লাগছে, টাই পরে বসে আছে ঝিন্টু, এটাকে হলো নিজের ডেমনস্ট্রেশন। আজকে ঝিন্টু যদি টাই আর কোট পরে নাও যেত, নর্মাল একটা চটি পরেও যেত, আর ফ্রেশ টুথপেস্ট নিয়ে যেত, ওর থেকে 90% লোক নিতই না। আর একটা টাই পরে যাচ্ছি, স্মার্ট হয়ে যাচ্ছি, 50% খেলা তো ওখানে হয়ে গেছে, প্রফেশনাল। ঝিন্টু দাঁড়াও এখানে এসো। আমি যদি আজকে যাই ঝিন্টুর এখানে, আমি ঝিন্টুর এক্সাম্পল নিচ্ছি, সবাইকে স্মার্ট লাগছে। আমি যদি আজকে ঝিন্টুর বাড়িতে যাই, ও প্রোডাক্ট দেখানোর আগেই আমি 50% হয়ে গেল যে প্রফেশনাল ভাই, এর হাত ধরে লাভ আছে, রাইট? কারণ এ প্রফেশনাল দেখতে, এর হাত ধরলে আমাকে কিছু না কিছু জীবনে এনে দেবে। আর এই ওই ফ্রেশ টুথপেস্ট বেস্ট প্রোডাক্ট নিয়ে গেছে, টাই নেই, হাওয়ায় চটি পরে, একটা পা এতটা তোলা,
ও স্যার আমি নিয়ে এসেছি স্যার, আমাদের প্রোডাক্ট দারুণ প্রোডাক্ট, এখান থেকে বেরিয়ে গেছে দারুণ প্রোডাক্ট স্যার, আমাদের প্রোডাক্ট আপনার জীবন শেষ করে দেবে। যত ভালোই প্রোডাক্ট নিয়ে যান, নিজের ডেমনস্ট্রেশনটা তো আগে করতে হবে, রাইট? আজকে এখানে সবার জন্য হাততালি, সবাই পারফেক্ট ড্রেসিং করে এসছে সবাই এখানে। লাইফে এটাকে বলে ডেমনস্ট্রেশন, এটাকেই বলে ডেমনস্ট্রেশন, নিজের ডেমনস্ট্রেশন, প্রোডাক্টের ডেমনস্ট্রেশন। কে বলে নেটওয়ার্কিং হয় না? তাদেরই হয় না যারা বাইরে বেরোয় না, ছোট ছোট জিনিসগুলো যারা মিস করে যায়, একদম ছোট ছোট জিনিসগুলো যারা মিস করে যায়। নাহলে পৃথিবীতে লোকের অভাব নেই, হয় না, হবে না, আমার কাকার ছেলের হয়নি, আমার মামার মেয়ের হয়নি। আরে তোর মামার মেয়ে ছিল একটা জি, জি মানে আপনারা যাই বুঝেন, গাধা বলছি, গাধা আমি নয়। কারোর কথা শুনে কিচ্ছু করতে হবে। ওই যে ইংলিশে একটা কথা আছে, বলছে যখন বৃষ্টি হয় আর কেউ যদি বলে বৃষ্টি হচ্ছে না, আপনার কি কাজ? যদি আপনাকে কেউ এসে বলে বাইরে বৃষ্টি হচ্ছে আর কেউ যদি বলে না বৃষ্টি হচ্ছে না, আপনার কি কাজ? জানলাটা খুলে দেখা বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না, তাই তো? এদের দুজনের কথা বিশ্বাস করে লাভ নেই, রাইট? কেউ যদি বলে নেটওয়ার্কিং হয় আর কেউ যদি বলে নেটওয়ার্কিং হয় না, গুগল খুলে দেখে নিন নেটওয়ার্কিং হয় কিনা। আমি গুগল করে যেটা দেখেছি আপনাদেরকে দেখাচ্ছি যে বাইরে বৃষ্টি হচ্ছে কিনা। ইন্ডিয়া 2 বছর আগে 31তম পজিশনে ছিল ডাইরেক্ট সেলিং এ, গত বছর গেছি আমরা 11তম পজিশনে, 31 থেকে সোজা 11। বাইরে খুলে দেখে নিন বৃষ্টি হচ্ছে, জানলা খুলে দেখে নিন বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না, কারোর কথার উপর বিশ্বাস করার দরকার নেই। বলছে ইন্ডিয়া শুধু 11 নম্বর নয়, আগামী 5 বছরের 3 বছরের মধ্যে না 5 বছরের মধ্যে 1 থেকে 5-এর মধ্যে যাবে ইন্ডিয়া, 11 থেকে সোজা 5-এর মধ্যে যাবে। বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না জানলা খুলে দেখে নিন, কাউকে জিজ্ঞেস করার দরকার পড়বে না। নাম্বার 3, যখন বলছে যে 26 মাত্র বছর হয়েছে, 26টা বছরের মধ্যে এই ইন্ডাস্ট্রি 22,142 কোটি টাকা টাচ করেছে, জানলাটা খুলে দেখে নিন বাইরে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না, লোকের কথায় বিশ্বাস করার দরকার নেই। যখন ইন্ডিয়া বলছে আজকে যে 5.4%, যখন গ্লোবালি পুরো ওয়ার্ল্ডে ডাইরেক্ট সেলিং মাইনাসে যাচ্ছে, একটা কান্ট্রি ইন্ডিয়া যে 5.4% রেটে গ্রো করছে, জানলাটা খুলে দেখে নিন বাইরে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না। লোকের কথা বিশ্বাস করলে চলবে না। এই জন্য বলেছিলাম এটা রাইট টাইম, যারা এখনো পর্যন্ত জেগে ওঠেনি, জেগে ওঠার টাইম এসে গেছে। বলছে ইন্ডিয়া লাস্টে সিএজিআর মানে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ, এটা বুঝতে পারে ভুল করে দেখেন 13% রেটে ইন্ডিয়া গ্রো করছে। আর বলছে যে আগামী কিছুদিনের মধ্যে 2 থেকে 3 বছরের মধ্যে ইন্ডিয়া 23% রেটে গ্রো করবে। জানলাটা খুলে দেখে নিন বাইরে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না।